এক দেশে হামলা হলে ৩ দেশে হামলা হিসেবে বিবেচনা করা হবে। ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। আস্থার পরিবেশ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের ভিত্তিতেই শান্তির পথে হাঁটবে ইরান, জানালেন দেশটির প্রেসিডেন্ট। গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৭৩,০০০-এরও বেশি মানুষ নিহত। ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি আখ্যা দিয়ে ইসলামিক বিশ্বকে এক হওয়ার আহ্বান জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। চাকরি হারালে বিদেশি কর্মীদের নতুন চাকরি খোঁজার জন্য দেয়া ৬০ দিনের সুযোগ বাতিলের উদ্যোগ নিয়েছে মার্কিন সরকার। এমন প্রস্তাব হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পর্যালোচনায় আছে। বর্তমান নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু নন ইমিগ্রেন্ট ভিসাধারী কর্মী চাকরি হারালে তাদের অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এই সময়ের মধ্যে তারা নতুন নিয়োগকর্তা খোঁজা, ভিসার ধরন পরিবর্তন বা বৈধভাবে দেশটিতে থাকার অন্য কোনো সুযোগ নিতে পারেন। প্রস্তাবটি কার্যকর হলে চাকরি শেষ হওয়ার পর কর্মী ও তাদের নির্ভরশীলদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য প্রায় তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিতে হতে পারে। ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, চুক্তিটি ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে তুলনীয়। ন্যাটোর কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের চুক্তি অনুযায়ী এ ধরনের হামলার জবাব কেমন হবে তা নির্ভর করবে পরিস্থিতির ওপর। কোনো দেশ আক্রান্ত হলে তাকে সহায়তার অনুরোধ জানাতে হবে। কী ধরনের সহায়তা দরকার সেটিও নির্দিষ্ট করতে হবে। নতুন জোটের রাজনৈতিক ও সামরিক কমিটি হবে। কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা থাকবেন। এর সচিবালয় থাকবে সৌদি আরবে। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি, এমনটি জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার বলেছেন, চুক্তিতে ইরান কিংবা অন্য কোনো দেশকে অভিন্ন হুমকি হিসাবে চিহ্নিত করা হয়নি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিকে তিনি আরও বলেছেন, চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলোর কোনো একটির ওপর হামলা না হলে কোনো দেশকে লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে না। গত শুক্রবার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তুরস্কের আশ্বাসের পরও ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ত্রিপক্ষীয় চুক্তির সমালোচনা করেছেন। নিরাপত্তার জন্য নতুন মিত্রদের উপর নির্ভর না করতে সৌদি আরবকে সতর্ক করেছেন। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য মাহমুদ নাবাবিয়ান বলেছেন, সৌদি নেতাদের বুঝতে হবে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা সৌদি আরবের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না। কমিটির আরেক সদস্য ইব্রাহিম রোজাইও ও চুক্তিকে অবাস্তব বা শুধুই কাগজে চুক্তি হিসাবে আখ্যা দিয়েছেন। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে নিজেদের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। তবে চুক্তির বিষয়ে কিছু বলেননি তিনি। পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের ভিত্তিতেই শান্তির পথে হাঁটবে ইরান। এজন্য ওয়াশিংটনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সমঝোতা স্মারকের ধারাগুলো মেনে ইরান শান্তি চায়। তারা সমঝোতা স্মারককে ভিত্তি হিসাবে ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু যুক্তরাষ্ট্রকে তাদের তৈরি করা অবিশ্বাসের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে। ওয়াশিংটন যত তাদের প্রতিশ্রুতি রাখবে, ইরান ততটাই অঙ্গীকার পূরণ করবে। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যদি শক্তি প্রয়োগের পথ বেছে নেয়, তবে ইরান মেনে নেবে না। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি শুরু করার আগে যুক্তরাষ্ট্রকে নতুন কিছু শর্ত দিয়েছে ইরান। রোববার গালফ নিউজের প্রতিবেদনে জানা গেছে, ওমানের মধ্যস্থতায় আলোচনা এগোলেও যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন না করলে এই নৌপথ উন্মুক্ত করা হবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদের বিবৃতি দিয়ে বলেছেন, ইরান সহ এ অঞ্চলের তাদের সশস্ত্র মিত্রদের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র কখনোই আর ইরানকে হুমকি দিতে পারবে না। ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায় মুস্তফা খামেনি কয়েকজন মানুষের সঙ্গে কথা বলছেন। ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে তা জানানো হয়নি। গেল 28 ফেব্রুয়ারি তেহরান সহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন। মার্চ মাসের প্রথম দিকে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচন করা হয়। সৌদি আরবের জুবাইল ও জিসান অঞ্চলে রোববার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। কয়েকটি সূত্র দাবি করেছে জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে গ্যাস স্থাপনায় হামলা হয়েছে। অন্যদিকে জিসান প্রদেশে সৌদি আরামকোর শোধনাগারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সেখানে দৈনিক 4 লাখ ব্যারেল পেট্রোল ও ডিজেল প্রক্রিয়াজাতকরণ করা হতো। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এর আগে গত 27 জুলাই হুতিদের হামলায় শোধনাগারটির আইজিসি কমপ্লেক্স এবং ট্যাঙ্ক ফার্মা এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। হুতিরা তখনও জিসান ও ইয়ানবু এলাকায় আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছিল। গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা 4 দিন তল্লাশি চালিয়ে শনিবার মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। গেল মঙ্গলবারও গাজায় 112 জনের মরদেহ দাফন করা হয়। সাবরা এলাকায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছিল। 2023 সালের নভেম্বরে ইসরায়েলি হামলায় ভবনটি ধ্বংস হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখনও 8,000-এর বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আছেন। যন্ত্রপাতির অভাবে উদ্ধারকারীরা অতিরিক্ত পরিশ্রম করছেন। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় 73,300-এরও বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন 1,74,000-এরও বেশি মানুষ। ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 90% বেসামরিক অবকাঠামো। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জেনিনের দক্ষিণ কাবাতিয়া শহরসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার জানিয়েছে রামাল্লার উত্তরের সিংজিল শহরের ফিলিস্তিনিদের জমি সমতল করছে ইসরায়েলি সেনাবাহিনী। অবৈধ ইসরায়েলি বসতি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি বসতি ওফারিমে অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তিকে গুলি ও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বেথলেহেমের পূর্ব ও পশ্চিমাঞ্চলের কয়েকটি সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের যানবাহনে তল্লাশি করা হচ্ছে। সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনির বাড়িতে হামলা করেছে। ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দেশটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার তুরস্ক ও সৌদি আরবের সাথে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজে সাক্ষাৎকারের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। খাজা আসিফ আরও জানান, ইসরায়েলের বর্তমান আচরণ এবং ঐতিহাসিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 1947 বা 1948 সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল। তখন থেকে ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতি মোকাবিলা করতে পুরো ইসলামিক বিশ্বকে একসাথে এগিয়ে আসতে হবে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওকানগান লেকের আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। আগুনের বিস্তার ঠেকাতে রাতারাতি 20,000-এর বেশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে দাবানলের কারণে প্রায় 12,000 মানুষ শহরের সামারল্যান্ডের সব বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পিসল্যান্ড ও আশপাশের এলাকায় আরও প্রায় 8,000 মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রথম আগুনের খবর পাওয়া যায়। কয়েক ঘন্টার মধ্যেই সেই আগুন প্রায় 50 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।